আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ সৃষ্টি কপালকুণ্ডলা নিয়ে কথা বলবো। এটা তো শুধু একটা উপন্যাস নয়, তাই না? না না, একেবারেই না। 1866 সালের এই লেখাটা, মানে এর মধ্যে রোম্যান্স আছে, নাটকীয়তা আছে, আবার গভীর দর্শনও আছে। আর আমাদের হাতে যে বিভিন্ন সূত্র আছে সেগুলো ঘেঁটে আমরা চেষ্টা করব এর ভেতরের কিছু জরুরি দিক তুলে ধরতে। ঠিক। আর আমার মনে হয় এর একেবারে কেন্দ্রে আছে ওই চিরকালীন দ্বন্দ্বটা, মানে প্রকৃতি বনাম সমাজ। হ্যাঁ, আর কপালকুণ্ডলা চরিত্রটার মাধ্যমেই তো এই দ্বন্দ্বটা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে। একদম। তো আজকের আলোচনায় আমরা এর গঠন, চরিত্রগুলো, মূল ভাবনা আর এর সাহিত্যিক গুরুত্ব এইসব নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরুতেই এর অভিনবত্বটা নিয়ে একটু কথা বলি। হুম। মানে এটা যে সাধারণ গল্প বা উপন্যাসের থেকে বেশ আলাদা। হ্যাঁ, বলুন। এই যেমন শশাঙ্কমোহন সেন, তিনি তো একে বলেছেন গদ্য রীতির কাব্যনাটক, গ্রিক নাটক। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা পর্যবেক্ষণ। অবশ্যই ইন্টারেস্টিং, কারণ এর গঠনটা দেখুন, সত্যি খুব নাটকীয়। 4টে খণ্ড, যেন 4টে অঙ্ক। আর ছোট ছোট পরিচ্ছেদগুলো। হ্যাঁ, সেগুলো যেন গর্ভাঙ্ক বা দৃশ্য। আর ঘটনার গতি দেখুন, কি অসম্ভব দ্রুত। পরিস্থিতিগুলো কেমন হঠাৎ হঠাৎ পাল্টে যাচ্ছে। ঠিক, এই নাটকীয়তাটা পাঠককে একদম আটকে রাখে। হুম। আর কাহিনীর কেন্দ্রে তো কপালকুণ্ডলা নিজে। প্রকৃতির সন্তান বললেই বোধহয় ঠিক বলা হয়। একদম। কাপালিকের কাছে এক নির্জন জায়গায় মানুষ। সমাজের রীতিনীতি এই সবের কিছুই সে জানে না। হুম, চরিত্রটা অদ্ভুত, কেমন যেন উদাসীন কিন্তু আবার করুণাময়ী, সরল কিন্তু মোহমুক্ত। ওর মধ্যে একটা একটা মিস্টিক বা আধ্যাত্মিক ব্যাপার আছে, তাই না? ঠিক। অনেকে তো শেক্সপিয়ারের মিরান্ডার সাথে তুলনা করেন, কিন্তু একটা বড় তফাৎ আছে কিন্তু। আচ্ছা, কিরকম? দেখুন, মিরান্ডা তার বাবার কাছে সমাজের, মানে সভ্য জগতের কিছু ধারণা পায়, কিন্তু কপালকুণ্ডলা, সে পাচ্ছে কাপালিকের কাছ থেকে শিক্ষা, যা প্রায় অসামাজিক, এমনকি মানবতা বিরোধীও বলা যায়। হ্যাঁ, তা তো বটে। বঙ্কিম দেখাচ্ছেন যে কাপালিকের এই কুপ্রভাব সত্ত্বেও কপালকুণ্ডলার ভেতরের স্বাভাবিক নারীত্ব বা মানবিকতা, সেটাই ওকে রক্ষা করছে। সে যেন প্রকৃতির ওই বিশুদ্ধ গভীর সত্তার প্রতীক। আর এইখানেই তো সংঘাতটা শুরু হয়। মানে প্রকৃতিতে বড় হওয়া এই মেয়েটাকে যখন সমাজের জটিলতার মধ্যে আনা হলো। তখনই সমস্যাটা তৈরি হলো। আর তার পরিণতিটাও তো আমরা জানি, বেশ মর্মান্তিক। ঠিক। আর দেখুন, প্রকৃতিকে কিন্তু এখানে শুধু ওই রোম্যান্টিক সুন্দর রূপেই দেখানো হয়নি। এর একটা অন্য দিকও আছে। কিরকম? একটা বিশাল, উদাসীন, নিয়ন্ত্রণকারী শক্তি, যে নিজের নিয়মেই চলে। ন্যাচুরান্স যাকে বলে, মানে প্রকৃতি শুধু দৃশ্য নয়, সে নিজেই একটা চালিকা শক্তি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি তন্ত্র বা শক্তি সাধনার কোনো ছায়া আছে? থাকতে পারে, অনেকেই তেমনটা মনে করেন। কিন্তু বঙ্কিম কিন্তু কাপালিক চরিত্রের মাধ্যমে এর একটা বিকৃত রূপই দেখিয়েছেন। কোনো সহানুভূতি বা শ্রদ্ধা কিন্তু দেখাননি। আচ্ছা, এবার একটু অন্য চরিত্রগুলোর দিকে যাই। নবকুমার যেমন, শুরুতে তো বেশ লাগে চরিত্রটাকে, বুদ্ধিমান, সাহসী। হ্যাঁ, শুরুতে বেশ আকর্ষণীয়। কিন্তু কপালকুণ্ডলার প্রতি ওর যে তীব্র অনুরাগ, সেটাই যেন ওকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। কেমন সন্দেহপ্রবণ হয়ে ওঠে। আর ওর অতীত জীবনের ছায়াটাও তো, মানে পদ্মাবতী বা মতিবিবি, সেটাও তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। মতিবিবি তো কপালকুণ্ডলার একেবারে বিপরীত মেরুর চরিত্র। জাগতিক কামনা, বাসনা, ঈর্ষা, আভিজাত্য, এই সব কিছুর প্রতীক। সে তো কাহিনীতে একটা বেশ জটিল মোড়ও এনে দেয়, ওই মোঘল আমলের প্রেক্ষাপটটা। হ্যাঁ, আর কেউ কেউ মনে করেন সে যেন নবকুমারের পুরনো জীবনের কর্মফল, যা মূর্ত হয়ে ফিরে এসছে। চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, শুধু সাদা কালো নয়, অনেকগুলো স্তর আছে। আর কাপালিক, সে তো এক কথায় ভয়ঙ্কর, তান্ত্রিক সাধনার একটা বিকৃত রূপ। ঠিক, কাহিনীর অনেক ঘটনার জন্য সে দায়ী। কিন্তু লেখক দেখুন, তার প্রতি একটুও সহানুভূতি দেখাননি। তাকে ব্যবহার করেছেন মূলত কপালকুণ্ডলার চরিত্রের বৈপরীত্যটা ফুটিয়ে তুলতে আর কাহিনীর নাটকীয়তা বাড়াতে। আচ্ছা, উপন্যাসের শেষটা নিয়েও তো অনেক কথা হয়। এটা তো ঠিক ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ট্র্যাজেডির মতো নয়। না, একেবারেই না। মানে এখানে শুধু চরিত্রের ভেতরের দ্বন্দ্ব বা তার কোনো ভুলের জন্য পতন হচ্ছে তা নয়। এখানে যেন তার থেকেও বড় কোনো শক্তি, একটা রহস্যময় শক্তি বা অদৃষ্টের খেলা চলছে। হ্যাঁ,
শেষ দৃশ্যে কেমন একটা হতাশার বদলে যেন এক ধরনের শান্ত রস বা বৈরাগ্য চলে আসে। ঠিক মনে হয় যেন কপালকুণ্ডলার কাছে এই মৃত্যুটা একটা মুক্তি, নিয়তির কাছে আত্মসমর্পণ, কনসামেশন ডিভাউটলি টু বি উইশড, এই কথাটা মনে পড়ে যায়। আর নবকুমারের জীবনেও তো তার অতীতের কর্মফল ফিরে আসার একটা ইঙ্গিত স্পষ্ট। এটা ঠিক ভাগ্যবাদ না হলেও কর্মফলের আইডিয়াটা তো আসেই। অবশ্যই। আর বঙ্কিমের লেখার স্টাইল, সেটার কথাও তো বলতে হয়। ও হ্যাঁ, ভাষাটা। হুম, ভাষাটা বেশ গম্ভীর, তৎসম শব্দ প্রচুর ব্যবহার করেছেন, কিন্তু কি আশ্চর্য গতিময়, পড়ার সময় একটুও ভার মনে হয় না। আর ওই পরিবেশ তৈরি করা, নির্জন সমুদ্র তীর, ভয়ঙ্কর জঙ্গল, কাপালিকের কাজকর্ম, সব মিলিয়ে একটা রোম্যান্টিক, আবার কেমন যেন গা ছমছমে। কপালকুণ্ডলা একদিকে, মতিবিবি অন্যদিকে, প্রকৃতি একদিকে, সমাজ অন্যদিকে। শ্যামাসুন্দরীর সাথেও কপালকুণ্ডলার একটা বৈপরীত্য আছে। একদম। এই বৈপরীত্যগুলো ব্যবহার করেই তো তিনি মূল ভাবনাটাকে স্পষ্ট করেছেন। আর ওই যে পরিচ্ছেদের শুরুতে স্কটের উপন্যাসের মতো উদ্ধৃতি ব্যবহার করা, হ্যাঁ, সেটাও তো একটা রোম্যান্টিক মেজাজ তৈরি করে। সব মিলিয়ে দেখলে কপালকুণ্ডলা শুধু একটা দারুণ রোম্যান্টিক উপন্যাস নয়, এটা আসলে মানব প্রকৃতি, সমাজ আর আমাদের বোধের বাইরের কিছু বৃহত্তর শক্তি, এদের মধ্যেকার যে জটিল সম্পর্ক, সেটা নিয়ে একটা গভীর কাব্যিক অনুসন্ধান। একদম। এর ওই অনন্য গঠন, শক্তিশালী চরিত্রগুলো আর ভেতরের ওই দার্শনিক ব্যঞ্জনা, সব মিলিয়ে এটা বাংলা সাহিত্যে একটা মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্দেহে। সত্যি। আচ্ছা, এই আলোচনা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে। প্রায় ১৫০ বছর আগে বঙ্কিম যে প্রকৃতি আর সমাজের দ্বন্দ্ব দেখিয়েছিলেন, আজকের এই সুপার কানেক্টেড, কোলাহলময় পৃথিবীতে সেই দ্বন্দ্বটা কি আরও তীব্র, আরও জটিল হয়ে ওঠেনি? উম, খুব ভালো প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে প্রকৃতির ওই সরলতা আর সমাজের এই জটিলতার মধ্যে নিজের সত্তাকে, নিজের আসল আমিকে খুঁজে পাবে? এটা কি আদৌ সম্ভব? নাকি এটা শুধুই একটা রোম্যান্টিক স্বপ্ন হয়েই থেকে যাবে? কি মনে হয়?